কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্টের দায় স্বীকার। সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন নরেন্দ্র মোদী। অবরুদ্ধ গাজা এ পর্যন্ত ৬২,০০০-এর বেশি ফিলিস্তিনি নিহত। পোলিও টিকা বন্ধ, স্বাস্থ্য ঝুঁকিতে ৬ লাখেরও বেশি শিশু। ইসরায়েল ও হামাসের মধ্যে ৫ থেকে ৭ বছর মেয়াদী যুদ্ধবিরতির চেষ্টা কাতার ও মিশরের। সব ফিলিস্তিনি ও জিম্মিদের মুক্তির নতুন পরিকল্পনা। পোপ ফ্রান্সিসের প্রতি সব মানুষের শেষ শ্রদ্ধা জ্ঞাপন শুরু। সেন্ট পিটার্স ব্যাসিলিকার জনসম্মুখে রাখা হলো মরদেহ। শনিবার অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনে গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভি নিয়মিত আয়োজন দ্য ওয়ার্ল্ড টুডে। আপনাদের সাথে আছি আমি সালিয়া পারভিন। সাথে ভারত শাসিত জম্মু কাশ্মীরে অস্ত্রধারীদের হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছে। নিহতদের মধ্যে ২৫ জনই ভারতীয়, একজন নেপালি নাগরিক। ভারতীয় গণমাধ্যমগুলোর তথ্য মতে নিষিদ্ধ গোষ্ঠী লস্কর ই তৈয়বার শাখার সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF এই হামলার দায় স্বীকার করেছে। ঘটনার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভূস্বর্গখ্যাত পাহাড়ি পর্যটন কেন্দ্র ভারত শাসিত জম্মু কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীরা হামলা করে। এতে ঘটনাস্থলেই ২৬ পর্যটক নিহত হয়। আহত হয় আরও বেশ কয়েকজন। নিহতের মধ্যে ২৫ জনই ভারতীয় নাগরিক, একজন নেপালের নাগরিক। ভারতীয় গণমাধ্যমগুলোর মতে ভয়াবহ এ হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী লস্কর ই তৈয়বার শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। ২০১৯ সালে TRF কার্যক্রম শুরু করে। ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের শহর পুলওয়ামায় হামলার পর পেহেলগামের এটি সবচেয়ে বড় হামলা। গতকালের দিনটি ছিল আমাদের পরিবারের জন্য সবচেয়ে খারাপ দিন। আমার বোন এবং তার ছেলে ভালো আছে, কিন্তু বোনের স্বামী সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। এটা খুবই ভয়াবহ। জম্মু ও কাশ্মীরের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি। অনেকদিন পর এমন কিছু ঘটেছে। যারা তাদের প্রিয়জনদেরকে হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। আশা করি জম্মু ও কাশ্মীর সরকার শোকাহত পরিবারগুলোকে সহায়তায় যথাসাধ্য চেষ্টা করবে। হামলার পর সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে ভারতে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে কাশ্মীরের সুরক্ষা ব্যবস্থা তত্ত্বাবধানের নির্দেশ দেন। এরপর শ্রীনগরে পৌঁছে সেনা, আধা সেনা, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ইতালীয় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। এ সময় অপরাধীদের বিচারের আওতায় আনতে ভারতের প্রতি সংহতি প্রকাশ করেন তারা। ইমতিয়াজ আহমেদ, আরটিভি। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর নৃশংসতা বিশ্বের সব বর্বরতাকেই হার মানিয়েছে। টানা ১৮ মাস ধরে চালানো এই আগ্রাসনে এখন পর্যন্ত নিহত হয়েছে ৬২,০০০-এরও বেশি ফিলিস্তিনি। শুধু মানুষ খুন করেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী, মানবিক সহায়তাও বন্ধ করে দেওয়া গাজার মানুষ এখন দুর্ভিক্ষের মুখে পড়েছে। এমনকি পোলিও টিকা প্রবেশ করতে না দেওয়ায় স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে গাজার ৬ লাখেরও বেশি শিশু। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্ট। দিন, সপ্তাহ কিংবা মাস নয়, টানা ১.৫ বছর ধরে গাজায় ভয়ঙ্কর রকমের নিষ্ঠুরতা চালাচ্ছে ইহুদিবাদী বর্বর ইসরায়েলি বাহিনী। গাজার সব বাড়িঘর মাটির সঙ্গে মিশিয়ে দিয়েও ক্ষান্ত হয়নি রক্তপিপাসুরা। ইসরায়েলি বাহিনী ধ্বংসস্তূপে ফিরে আসা ও আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয় ফিলিস্তিনিকেও হত্যা করছে। হামলার ভয়াবহতা এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে বোমার আঘাতে আকাশে উঠছে মানবদেহ। নিহতদের তালিকায় দীর্ঘ হতে হতে এখন তা ৬২,০০০ ছাড়িয়েছে। আর কত মানুষের রক্ত নিলে শেষ হবে আগ্রাসন তা জানে না কেউ।
শুধু মানুষ খুন করেই ক্ষান্ত হয়নি ইসরায়েলি বাহিনী, মানবিক সব সহায়তা বন্ধ করে দেয় গাজার মানুষ এখন দুর্ভিক্ষের মুখে পড়েছে। তবুও সর্বাত্মক অবরোধও জারি রেখেছে তারা। এতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে গাজাবাসী। পোলিও টিকা প্রবেশ করতে না দেয় স্বাস্থ্য ঝুঁকিতে সেখানকার 6 লাখের বেশি শিশু, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফলে পোলিও প্রতিরোধে শুরু হওয়া 4র্থ পর্যায়ের ক্যাম্পেইন বন্ধ হয়ে গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় হুঁশিয়ারি দিয়ে বলেছে, টিকার অভাবে 6,02,000-এর বেশি শিশু আজীবনের জন্য পক্ষাঘাতগ্রস্ত বা স্থায়ীভাবে অক্ষম হতে পারে। মন্ত্রণালয় আরও জানায়, গাজার শিশুদের অবস্থা এখন আরও ভয়াবহ। নেই পুষ্টিকর ও নিরাপদ খাবার কিংবা পানি। 2024 সালের আগস্টে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় 10 মাস বয়সী এক শিশুর শরীরে পোলিও শনাক্ত করে, যা ছিল অঞ্চলটিতে প্রথম পোলিও সংক্রমণ। এরপর ইসরায়েলের আগ্রাসনের মধ্যেই টিকাদান কার্যক্রম চালানো হয়। 3টি ধাপে এই টিকাদান কার্যক্রম পরিচালিত হয়। প্রথম ধাপে 5,60,000-এর বেশি শিশু টিকা পায়। দ্বিতীয় ধাপে 10 বছরের নিচের 5,56,774 শিশু এবং তৃতীয় ধাপে আরও 5,90,000 শিশুকে টিকাদান করা হয়। জাতিসংঘ বলছে, পূর্ণ সুরক্ষার জন্য গাজার শিশুদের অন্তত 2টি মৌলিক পোলিও টিকা নেওয়া প্রয়োজন। রাকিব হাসান, RTV। ইসরায়েল ও হামাসের মধ্যে 5 থেকে 7 বছর মেয়াদী যুদ্ধবিরতির চেষ্টা করছে মধ্যস্থতাকারী দেশ কাতার ও মিশর। হামাসের এক কর্মকর্তার বরাতে সংবাদ মাধ্যম আল জাজিরা এই পরিকল্পনার কথা জানায়। ফিলিস্তিনের গাজা উপত্যকায় এই নতুন যুদ্ধবিরতি পরিকল্পনা প্রস্তাব 2 পক্ষের কাছে পাঠানো হচ্ছে। প্রস্তাবে ইসরায়েলের কারাগার থেকে সব ফিলিস্তিনের মুক্তি ও হামাসের কাছে থাকা সব জিম্মিদের ফেরত দেওয়ার বিষয়টিও উল্লেখ রয়েছে। এই প্রস্তাব নিয়ে আলোচনার জন্য মিশরে যেতে আগ্রহ দেখিয়েছে হামাস। তবে নতুন পরিকল্পনা বিষয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল। এদিকে সবশেষ 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় অন্তত 32 ফিলিস্তিনি নিহত হয়েছে। শুরু হলো পোপ ফ্রান্সিসের প্রতি সব মানুষের শেষ শ্রদ্ধা জ্ঞাপন। এজন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকা জনসম্মুখে রাখা হয় তার মরদেহ। আগামী শনিবার পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বিশ্ব নেতারা। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। লাল পোশাকে আবৃত হয়ে চিরঘুমে শুয়ে আছেন পোপ ফ্রান্সিস। মৃত্যুর পর প্রথমবারের মতো সদ্যপ্রয়াত পোপের মরদেহের ছবি প্রকাশ করা হলো। ভ্যাটিকান সিটির সিস্টিন চ্যাপেলের হলের মাঝখানে উন্মুক্ত কাঠের কফিনে রাখা হয় এক যুগ পোপ হিসেবে দায়িত্ব পালন করা ফ্রান্সিসকে। সব মানুষের শ্রদ্ধা জানানোর জন্য সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় নেওয়া হয় পোপের মরদেহ। সমাহিত হওয়ার আগ পর্যন্ত এখানেই রাখা হবে তাকে। এর আগে বৈঠকে কার্ডিনালরা পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার তারিখ আগামী শনিবার নির্ধারণ করেন। সেই দিন তাকে সেন্ট মেজর ব্যাসিলিকায় সমাহিত করা হবে। তবে প্রথা ভেঙে সোনার কফিনের পরিবর্তে সাধারণ কাঠের কফিনে সমাহিত করার নির্দেশ দিয়ে গেছেন পোপ ফ্রান্সিস, যা তাকে স্মরণীয় ও অনন্য করে রাখবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছে ভ্যাটিকান প্রশাসন। প্রয়াত পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রায় 2.5 লাখ মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাজ্যের রাজা প্রিন্স উইলিয়াম, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপ, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সহ বিশ্ব নেতারা অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদানের কথা জানিয়েছেন। প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসও পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিশ্ব নেতাদের কাতারে সামিল হবেন। গত সোমবার 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন পোপ ফ্রান্সিস। এক যুগ পোপের দায়িত্বে থেকে মানবাধিকার ও কল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন তিনি। চার্চকে উদার ও কল্যাণমুখী করে সব ধর্মবর্ণের মানুষের প্রবেশাধিকার উন্মুক্ত করেছিলেন। জীবনের শেষ সভাতেও গাজাযুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ফ্রান্সিস। তার এসব কর্মকাণ্ড গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছে বিশ্ববাসী। সামদানি প্রত্যয়, RTV। চলতি অর্থ বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.8% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে
IMF এর ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের প্রতিবেদন। পাশাপাশি আগামী 2025-26 অর্থ বছরের জন্য দেশের জিডিপি প্রবৃদ্ধি 6.5% উন্নীত হবে বলেও জানানো হয়। IMF এর এই প্রতিবেদনে জানানো হয় চলতি বছরে বাংলাদেশের মূল্যস্ফীতি 10% থাকবে। গেল 2 বছরে উচ্চ মূল্যস্ফীতির চাপে পড়ে আছে অর্থনীতি। পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গেল মার্চে দেশের মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.35%, আর গত 1 বছরে গড় মূল্যস্ফীতি 10.26%। মধ্যপ্রাচ্যের 3 দেশ সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মে মাসের মাঝামাঝিতে এই সফর করবেন তিনি। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতেই শুক্রবার রোমে যাবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এটিই হবে ট্রাম্পের প্রথম বিদেশ সফর। বিশ্লেষকরা বলছেন, এই সফরের বড় দিক হচ্ছে ইরান বিরোধী অবস্থানকেই পাকাপোক্ত করা। পারস্য উপসাগরে ইরানের প্রভাব ঠেকাতে ইসরায়েল, সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে একটি শক্তিশালী জোট গঠন করতে চান ট্রাম্প। আমি প্রেসিডেন্টের মধ্যপ্রাচ্য সফরের তারিখগুলো নিশ্চিত করতে পারি। তিনি 13 মে থেকে 16 মে পর্যন্ত সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক সংবাদ পরিষেবা ভয়েস অব আমেরিকা বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচেষ্টা আটকে দিয়েছেন মার্কিন এক ফেডারেল বিচারক। স্থানীয় সময় মঙ্গলবার দেওয়া রায়ে যুক্তরাষ্ট্রের জেলা বিচারক রয়স ল্যাম্বার্থ চেষ্টা আটকে দেওয়া হয়। এই সময় ট্রাম্প বেআইনিভাবে ভয়েস অব আমেরিকার কার্যক্রম বন্ধ করে দিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প প্রশাসন যেন ভয়েস অব আমেরিকার পূর্বের সক্ষমতা আবার ফিরিয়ে আনেন সে ব্যাপারে যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি। এর আগে গত মার্চের মাঝামাঝিতে ভয়েস অব আমেরিকার 1300 জনেরও বেশি কর্মীকে ছুটিতে পাঠানো হয়। কংগ্রেস গঠিত এবং রাষ্ট্রীয় অর্থায়নে পরিচালিত আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকা 83 বছর ধরে বিশ্বজুড়ে সংবাদ প্রচার করে আসছে। আর এর সাথে শেষ করছি দ্য ওয়ার্ল্ড টুডে। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধন্যবাদ সবাইকে।